দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। গ্যাসের দর বৃদ্ধির প্রস্তাবে হতাশ ব্যবসায়ীরা, অনেক শিল্প কারখানা বন্ধ হবার শঙ্কা। তিস্তার পানির ঘাটতির কারণে বেড়েছে সেচের খরচ, বোরো উৎপাদন কমেছে বছরে প্রায় 15 লাখ টন। অর্থনৈতিক সংকটের কারণে বাধাগ্রস্ত নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতি, বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গ্যাসের দর বাড়িয়ে দ্বিগুণ করা হলে বন্ধ হয়ে যাবে দেশের অনেক শিল্প কারখানা, স্থায়িত্ব হারাবে দেশের বস্ত্র খাত, ফলে বিনিয়োগে উৎসাহ হারাবে উদ্যোক্তারা, আসবে না বিদেশি বিনিয়োগও। এমন অবস্থা থেকে উত্তরণে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি খাত সংশ্লিষ্টদের। টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। শিল্প খাতে নতুন সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, যেখানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। পরিকল্পনা অনুযায়ী শিল্পে নতুন সংযোগের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করা হবে, যা সংখ্যায় ফেলেছে ব্যবসায়ীদের, যারা বলছেন গ্যাসের দর বাড়ানো হলে বিপাকে পড়বে দেশের বস্ত্র খাত। হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে বলবেন যে গ্যাস 75 টাকা, কোনো দিনও আপনার সাস্টেনেবল হবে না ইন্ডিয়ার সাথে। রাতারাতি ফ্যাক্টরি একটার পর একটা বন্ধ হবে। এইসব আনসার্টিনিটি রেখে কোনো ইনভেস্টার নতুন করে ইনভেস্ট করবে বলে আমি মনে হয় না। দেশের চলমান অস্থিরতা, টাকার অবমূল্যায়ন, ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি, তারল্য আর ডলার সংকটের ফলে ব্যবসায় এগোতে পারছে না এ খাতের উদ্যোক্তারা। বলেন, জ্বালানির দর নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকা আর আস্থাহীনতায় বিনিয়োগে আগ্রহী হন না বিদেশি বিনিয়োগকারীরা। তো আমাদের অন্য সংকট আছে, ওরা যদি তাদের ফ্যাক্টরি রিলোকেট করে, এখানে ইনভেস্ট করে, ইটস এ গুড থিং টু ডু। কিন্তু একটা জায়গায় একটু সমস্যা, ওরা আবার দেখে যে এই দেশ তো দেখি রাতারাতি সবকিছুর দাম ডাবল ট্রিপল করে দেয়, যেমন মনে করেন ইউটিলিটি প্রাইস, গ্যাসের প্রাইস, ইলেকট্রিসিটি। তো এইগুলা যদি এরকম হয় তাহলে হয়তো বিদেশিরা কমিটেড হবে না। এমন অবস্থায় দেশের শিল্প কারখানায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ উঠে আসে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে। নতুন ফ্যাক্টরি করবো কেন, আপনার যদি একটা কমিটমেন্ট না থাকে, দিস টাইম অ্যারাউন্ড সরকারকে একটা কমিটমেন্ট নিয়ে আসতে হবে যে গ্যাস প্রাইস কতদিন কত থাকবে, তাইলে আমরা আমাদের মতো করে ইনভেস্ট করবো কি করবো না আমরা চিন্তা করব। অনুষ্ঠানে জানানো হয়, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এবারের প্রদর্শনীতে অংশ নেবে 33টি দেশের 1600 প্রতিষ্ঠান। প্রদর্শিত হবে টেক্সটাইল যন্ত্রপাতি, ফেব্রিক সহ অত্যাধুনিক সব প্রযুক্তি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তিস্তার পানির ঘাটতির কারণে সেচের খরচ বেড়ে যাওয়ায় প্রতি বছর বোরো উৎপাদন কমেছে প্রায় 15 লাখ টন। আবাদ কমেছে ভুট্টা, মিষ্টি কুমড়া, টমেটো সহ অন্যান্য ফসলেরও। অসময়ে বন্যা, শুষ্ক মৌসুমে মরা খাল, এমন রুক্ষতার সাথে লড়াই করে আর পেরে উঠছেন না তিস্তা নির্ভর মানুষ। চাষাবাদে আগ্রহ হারিয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 7 একর জমি সম্পূর্ণ ক্লিয়ার। জমি জমা আছে, নদীর গর্ভে আছে, বালুচর পড়ি আছে। বাচ্চা কাচ্চা নিয়ে খালি এই নদী গর্ভে খালি উলট পালট করতেছি। একসময় তিস্তাকে বলা হতো উত্তরের জীবনরেখা, অথচ এখন বন্যা কিংবা খরায় ক্ষতির হিসেব কষতে কষতে সর্বশান্ত হয়ে পড়েছেন তিস্তা পাড়ের এমন বহু মানুষ। বাধ্য হয়েছেন তাই পেশা পরিবর্তনে। ধন সম্পদ যা কিছু আসিল আস্তে 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 খাইতে খাইতে শেষ করছি। এখন হয়তো শহরের মধ্যে মানুষের 1 বিঘে পাইলে আবাদ করি খাই, না হলে 50 টাকা লাগে। সরকারি বাঁধের রাস্তার মধ্যে কেউ আসে আছে কামলা পাইট দিয়ে, কেউ হাতে রিক্সা চালে, এইভাবে যেমন বাঁচাইতেছে। 2015 সালে তিস্তাপাড়ের জীবন ও জীবিকা নিয়ে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাকশন এইডের গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, নদী পাড়ের 50% উপর কৃষক বাধ্য হয়েছেন তাদের পেশা পরিবর্তনে। প্রতিবেদন প্রকাশের 10 বছর পেরিয়ে গেছে। তিস্তাপাড়ের পেশাহারা মানুষের সংখ্যা আরও বেড়েছে, যার প্রভাব এরই মধ্যে পড়েছে উত্তরাঞ্চল সহ দেশের খাদ্য উৎপাদনে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায়, তিস্তার পানি ঘাটতির কারণে সেচের জন্য খরচ বেড়ে যাওয়ায় প্রতি বছর বোরো উৎপাদন কমেছে প্রায় 15 লাখ টন। আবাদ কমেছে ভুট্টা, মিষ্টি কুমড়া ও টমেটো সহ অন্যান্য ফসলেরও। তিস্তার ভাঙনের কারণে হাজার হাজার কৃষক তারা ভূমিহীনে পরিণত হয়েছে। তারা আজকে ওই কুড়িগ্রামেও নাই, নীলফামারীতেও নাই, গাইবান্ধাও নাই। তারা ইতোমধ্যে বিভিন্ন ঢাকা,
বস্তিতে চলে গেছে, কেউ ঘোড়াঘাটে চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে যায়, তারা দিনমজুর জীবনযাপন করছে। অথচ তাদের একসময় জমি ছিল এবং জমিতে তারা ফসল করে তাদের জীবনযাত্রার মান অনেক উঁচুতে ছিল, কিন্তু এখন তারা ভূমিহীন, একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমার মনে হয় আবার এই তিস্তাকে পুনর্জীবিত করে কিভাবে এটাকে তাদেরকে নিয়ে আসা যায় তাদের জমিতে, এই ব্যবস্থাটা করা উচিত। দেশের ভৌগোলিক সীমানার মধ্যে তিস্তার অববাহিকায় বসবাস করে 2 কোটিরও বেশি মানুষ। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সরকারের আগ্রহ থাকলেও অর্থনৈতিক সংকটের কারণে সম্ভব হচ্ছে না, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। এজন্য জ্বালানি উৎপাদন কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশ অস্ট্রেলিয়া জলবায়ু নীতি ও সবুজ জ্বালানিতে রূপান্তর শীর্ষক আলোচনায় কথা বলেন উপদেষ্টা। আর বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 4100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করতে চায় সরকার। যদিও বর্তমানে এই জ্বালানির উৎপাদন সক্ষমতা আছে 1200 মেগাওয়াটের কিছু বেশি, যার মধ্যে 1000 মেগাওয়াট আসে সৌরবিদ্যুৎ থেকে। বায়ুবিদ্যুৎ সক্ষমতা 3 মেগাওয়াট, আর বায়োগ্যাস ও বায়োমাস মিলে উৎপাদন হয় 1 মেগাওয়াট। পানি থেকে 230 মেগাওয়াট সক্ষমতা থাকলেও উৎপাদন হচ্ছে অনেক কম। তথ্য বলছে, জলবায়ু অভিযোজনে বছরে $22.6 বিলিয়ন চাহিদা থাকলেও বাংলাদেশ পেয়েছে $4.4 বিলিয়ন। এর মধ্যে ন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স থেকে পেয়েছে $4.3 বিলিয়ন, আর ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স দেয় $0.1 বিলিয়ন। এরই অংশ হিসেবে বাংলাদেশের সবুজ জ্বালানিতে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রাষ্ট্রদূত। বাংলাদেশ অস্ট্রেলিয়া জ্বালানি নীতি নিয়ে আয়োজিত আলোচনায় Starting from 1 July last year, we now have targets that half of all our new ODA investments must have a climate change outcome. So that doesn't mean that we've got a silo of funding that we say this is climate change funding. This means that we work with our partner countries, in this case Bangladesh, and say, what are your development priorities and where does Australia have expertise, financing, and collaborative approaches that we can work with you to help deliver those objectives. অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক উপদেষ্টা জানান, বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য পর্যাপ্ত অর্থায়ন পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু একটার পর একটা প্রকল্প আনতেছি, আর মানি লন্ডারিং হচ্ছে, এই সমস্ত বন্ধ করা গেছে। এখন একটা দাবি হতে পারে, সব প্রবলেমেটিক ডিলগুলো বাতিল করেন না কেন? কারণ কতগুলো আছে আইনগতভাবে বৈধ চুক্তি, সেগুলোর কিছু প্রসেস আছে, সেটাকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। একই সাথে দেশে জ্বালানির চাহিদাকেও তো মাথায় রাখতে হচ্ছে। নতুন করে তার আমাদের বিনিয়োগের সুযোগ নেই। অনিয়মের মধ্য দিয়ে করা জ্বালানি চুক্তিগুলো আইনি বাধ্যবাধকতার কারণে বাতিল করা যাচ্ছে না বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। দেশে জ্বালানির চাহিদাকেও তো মাথায় রাখতে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অপরিকল্পিত নগরায়ন, সরু রাস্তা, বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ ও বেশিরভাগ ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে পাবনার অধিকাংশ প্রধান বিপণী কেন্দ্রসহ বহুতল ভবন। স্থানীয় ফায়ার সার্ভিসের মতে, পুকুরসহ শহরাঞ্চলে পানির উৎস কমে যাওয়ায় এ ঝুঁকি আরও প্রকট হচ্ছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ঝালাইপট্টিতে রয়েছে শতাধিক দোকানপাট আর বেশ কয়েকটি বহুতল ভবন। অথচ সড়কটি এতটাই সংকীর্ণ যে ফায়ার সার্ভিসের গাড়ি তো দূরের কথা, ছোট ধরনের হালকা যানবাহনও ঢুকতে পারে না এ সড়কে। ফায়ার সার্ভিস গাড়ি তো এখানে ঢোকার কোনো সম্ভাবনাই নাই, তাতে তো আমরা বিপজ্জনক অবস্থায় আছি আর কি। একটা দুর্ঘটনা ঘটলে বিরাট আকারে ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা আছে। কোনো মার্কেটে যদি আগুন লাগে, আসলে এর ভিতরে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি টাড়িগুনেও মনে করেন যে ঢুকবে না। একই অবস্থা প্রেস ক্লাব সড়ক, সোনাপট্টি, বড়বাজার, বেনিয়াপট্টি, বইবাজার, নিউ মার্কেট সহ অধিকাংশ বাণিজ্যিক এলাকায় কোনো ধরনের বিল্ডিং কোড ছাড়া নির্মিত হয়েছে অধিকাংশ মার্কেট ও বিপণী কেন্দ্র, যেখানে প্রতিটি বিদ্যুৎ পোলের সাথেই রয়েছে বিপজ্জনক বৈদ্যুতিক তারের জট। কোথাও কোথাও আবার নিয়মে তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার, গ্যাস সহ দাহ্য পদার্থ, যেখানে আগুন লাগলে পৌঁছাতে পারবে না ফায়ার ব্রিগেড। ভিড় বাঁধবে অনেক, জাম লাগবে, তাতে ক্ষতি হবে অনেক বেশি, কারণ ফায়ার সার্ভিস আসতে পারবে না, সময় লাগবে অনেক বেশি, তাতে ক্ষতি হয়ে যাবে অনেক বেশি। বাজারের রাস্তা খুব সরু, দোকানপাটের জন্য রাস্তাঘাট জাম হয়ে থাকে,
এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, তাহলে ব্যবস্থা করা, ফায়ার সার্ভিস আসা একটু সমস্যা। মধ্য শহরের সংকীর্ণ রাস্তায় যানজট লেগেই থাকে সবসময়। একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। এসব ভবন নির্মাণের ক্ষেত্রেও আইনের তোয়াক্কা করছেন না অনেকেই। তো হাই রাইজ বিল্ডিং উঠে যাচ্ছে এবং উঠে যে কিন্তু আমাদের যে যাতায়াতের যে বিষয়টা, যে রাস্তা অবকাঠামোর মধ্যে সুয়েরেজ থেকে শুরু করে ইলেকট্রিসিটি, যে আর ফায়ার ব্রিগেড, এর কোনো কিছুরই কোনো তোয়াক্কা না করে তারা বিল্ডিং তারা করে যাচ্ছেন। তো এগুলার থেকে পরিত্রাণ হওয়া যত আইনের রুল অফ লটাকে এস্টাবলিশ করতে গেলে আমাদের সুধী সমাজ, আইন কানুন থেকে শুরু করে সবাইকে আগে আসতে হবে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী প্রতিটি বহুতল বাণিজ্যিক ভবনের সামনেই থাকতে হবে কমপক্ষে 30 ফুট প্রশস্ত রাস্তা, একাধিক সিঁড়ি এবং নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা। নিতে হবে ফায়ার সার্ভিসের সনদ, অথচ জেলার অধিকাংশই পূরণ করেনি এসব শর্ত। বাংলাদেশ বিল্ডিং কোড অনুযায়ী সেই অনুযায়ী রাস্তা খুব কম। বহুতল ভবনের ক্ষেত্রে ন্যূনতম 30 ফিট রাস্তা লাগবে, সেক্ষেত্রে হয় না। অনেক বিল্ডিংই আছে অনুমোদন ছাড়াই তারা ভবন নির্মাণ করছে। ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান অনুযায়ী, বিল্ডিং কোড অনুযায়ী যে ভবন নির্মাণ কথা বহুতল ভবনের ক্ষেত্রে, সেটা অনেক ক্ষেত্রেই নেই। ফায়ার সার্ভিসের মতে পৌর এলাকায় আগুন নেভানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে পানির সংকট। পানির প্রধান উৎস ইসামতি নদীও এখন অস্তিত্ব সংকটে। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5203-এ। বেচা কেনা হয়েছে 599 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 136টির, কমেছে 203টির, আর অপরিবর্তিত আছে 59টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। 80 দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বদিনে তার লেনদেন শুরু করে, কিন্তু দিনের মধ্যভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল প্রেসার প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ মার্কেট 8 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 136টি, কমেছে 203টি এবং অপরিবর্তিত ছিল 59টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 599 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 421 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 486 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি। আজ এদের প্রায় 32 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল ওরিয়ন ইনফিউশন। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড। 2024-এর চতুর্থ প্রান্তিকে জাপানের প্রবৃদ্ধি হয়েছে 2.8%। মূলত শক্তিশালী রপ্তানি ও মধ্যম পর্যায়ের ভোক্তা ব্যয়ের কারণে এমনটি সম্ভব হয়েছে বলে মত বিশ্লেষকদের। সোমবার জাপানের মন্ত্রিসভা কার্যালয় চতুর্থ প্রান্তিকের প্রবৃদ্ধির প্রাথমিক তথ্য প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে 2024-এর চতুর্থ প্রান্তিকে জাপানে ব্যক্তিগত ভোগ ব্যয় কমেছে 5% 2023-এর তুলনায়, যদিও এখন কিছুটা বেড়েছে সেই ব্যয়। অন্যদিকে রপ্তানি 4.3 এবং মূলধনী বিনিয়োগ 0.5% বেড়েছে। এসব কারণে তৃতীয় প্রান্তিকের তুলনায় অক্টোবর ডিসেম্বরে 0.7% প্রবৃদ্ধি অর্জন করেছে জাপান। আর ঋতুভিত্তিক সমন্বিত হিসেবে জিডিপি 0.1% বেড়েছে, যা টানা 4 বছর জিডিপি বাড়ার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের প্রত্যাশা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। একই সাথে জাপানে সাম্প্রতিক মজুরি বৃদ্ধিরও প্রভাব পড়েছে। স্থানীয় 5টি ব্যাংকে মার্কিন ডলারে লেনদেন নিষিদ্ধ করেছে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল ব্যাংক অব ইরাক। সিদ্ধান্ত অনুযায়ী আল মাশরেক আল আরাবি ইসলামিক ব্যাংক, ইউনাইটেড ব্যাংক ফর ইনভেস্টমেন্ট, আল সানাম ইসলামিক ব্যাংক, মিস্ক ইসলামিক ব্যাংক ও আমিন ইরাক ফর ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক 5টি মার্কিন ডলারে লেনদেন করতে পারবে না। অর্থ পাচার, ডলার চোরাচালান এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইরাক সরকার। এর আগে গত বছরও 8টি স্থানীয় ব্যাংকের উপর একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। গত সপ্তাহে দুবাইয়ে সেন্ট্রাল ব্যাংক অব ইরাকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন অর্থ মন্ত্রণালয় ও ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডলারের লেনদেন নিষিদ্ধ হলেও ব্যাংক 5টি তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং অন্যান্য মুদ্রায় লেনদেন করতে পারবে। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত ডলারের লেনদেনের ক্ষমতা সীমিত করবে, যা ইরাকের বাইরে অধিকাংশ আর্থিক লেনদেনে বাধা সৃষ্টি করতে পারে।
দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।